সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, মার্কিন বিমান বাহিনী গর্বের ধন বোমার বিমান B-52 ধ্বংস হয়েছে এবং 8 জন সেনা নিহত হয়েছে। এ ঘটনায় নতুন করে মার্কিন বিমান বাহিনীর সক্ষমতা এবং বিমানের কৌশলগত পরিস্থিতি নিয়ে নানামুখী প্রশ্নের জন্ম দিয়েছে। দর্শক, কেন এই বিমান দুর্ঘটনা ঘটল? এই বিমানের গুরুত্ব আসলে কি এবং ইতিহাসে এই B-52 বোমার বিমানের আরো বড় কোনো দুর্ঘটনা ছিল কি না, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তাছাড়া একই সাথে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ও থাকবে। হরমুজ প্রণালী দিয়ে এরই মধ্যে ইরান অন্তত 5টি জাহাজ চলাচল করেছে। একেবারে বিনা বাধায় মার্কিন বাহিনীর কোনো বাধা ছাড়াই 3টি তেল ট্যাঙ্কার পাঠিয়েছে ইরান আন্তর্জাতিক জলসীমায়। অর্থাৎ সেখানে মার্কিন বাহিনীর কোনো বাধা ছিল না এবং 2টি কার্গো জাহাজ জরুরি পণ্য নিয়েই ইরানের পানি সীমায় ঢুকেছে। তার মানে আমরা বলতেই পারি হরমুজ প্রণালী খুলে গেল। যেহেতু ইরান যখন 5টি জাহাজ ও 3টি কার্গো জাহাজ পাঠিয়েছে, তখন মার্কিন বাহিনী কোনো বাধা প্রদান করেনি। এর মানে বাধা ছাড়াই পাঠিয়েছে, অর্থাৎ হরমুজ প্রণালী খুলে গিয়েছে। এর কৌশলগত গুরুত্ব কি, এর প্রভাব কি পড়তে পারে বা কি পড়তে যাচ্ছে, এবং ইরানের সাথে আমেরিকার যে সমঝোতা হয়েছে সেই সমঝোতার আলোকে আসলে কি কি হতে যাচ্ছে, এর কি কি ইতিবাচক প্রভাব পড়তে পারে, এই সমস্ত বিষয় নিয়ে মোটামুটি একটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। তার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে আসি। মার্কিন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ারবেজে এই বোমারু বিমান B-52 ছিল। সেখান থেকে মার্কিন বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এই বিমানটির পরীক্ষামূলক ফ্লাইট হিসেবে উড্ডয়ন করা হয়েছিল। বিমানটি আকাশে উড়ার পরপরই বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানে ক্রু ছিল 8 জন, পাইলট এবং অন্যান্য ক্রু মিলে মোট হইল 8 জন। তাদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ছিল, সরকারি ঠিকাদার ছিল এবং বুয়েঙ্গের 2 জন কর্মী ছিল। এই 8 জনই মারা গেছে। মার্কিন বিমান বাহিনীর বোমারু বিমান B-52 স্টার্টফোর্সের এই বিমান, এটি অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমেরিকার জন্য এবং খুবই সক্ষম একটি বিমান। এই বিমান সাধারণত এই ধরনের দুর্ঘটনায় বিধ্বস্ত হয় না এবং এত মানুষ মারা যাওয়ার ঘটনা সাধারণত ঘটে না। এর আগে 2016 সালে গুয়াম বিমানবন্দরে এই বিমান একটি বিধ্বস্ত হয়েছিল। এর আগে 2016 সালে গুয়াম বিমানবন্দরে এই বিমান একটি বিধ্বস্ত হয়েছিল, কিন্তু সেখানে 7 জন আরোহী সবাই বেঁচে ছিল, কেউ মারা যায়নি। তবে 1982 সালে এই B-52 বিমানটি বিধ্বস্ত হয়েছিল এবং তাতে 9 জন মারা গিয়েছিল। এর আগে ওটাই ছিল সবচেয়ে বড় বিধ্বস্তের ঘটনা। তবে সাম্প্রতিক সময়ে এই B-52 বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এবং 8 জন নিহত হওয়ার ঘটনা, এটা অনেক বড় একটি ঘটনা। 15 জুন সোমবার সন্ধ্যায় এই বিমান দুর্ঘটনা ঘটেছে। এর পরপরই মঙ্গলবার অর্থাৎ 16 জুন পর্যন্ত
ওই বিমান ঘাঁটির সমস্ত ফ্লাইট কার্যক্রম, টেক অফ, ল্যান্ডিং সবকিছু বন্ধ রাখা হয়েছে। এই বি-52 বোমার বিমানের আসল গুরুত্বটা কোথায়? এর আসল গুরুত্ব হচ্ছে এটি মার্কিন বাহিনীর বোমারু বিমান বহরের একেবারে মেরুদণ্ড, মূল শক্তি বলা যায়। এটা বিশাল একটা বিমান, বিরাট লম্বা, 2টি পাখা, 70,000 পাউন্ড ওজন, অর্থাৎ 31,700 কেজি অস্ত্র ও বোমা বহন করতে পারে। পারমাণবিক বোমা এবং প্রচলিত সাধারণ বোমা সব ধরনের বোমাই বহন করতে পারে। এই নিখুঁতভাবে সেগুলো নিক্ষেপও করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে একবার জ্বালানি ভরে 8,000 কিলোমিটার পথ এক টানা উঠতে পারে, অর্থাৎ সম্ভবত আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত এক টানা চলে আসতে পারে। যদি নাও পারে তাহলে সম্ভবত ইতালি বা স্পেনের কাছাকাছি কোথাও ল্যান্ড করে জ্বালানি নিয়ে আবার চলে আসতে পারে। তো এই তথ্যটা আমি পরিপূর্ণভাবে দিতে পারলাম না এই মুহূর্তে। পরবর্তীতে সংশ্লিষ্ট কোনো আলোচনায় পরিপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এর আরো বড় গুরুত্ব হচ্ছে 50,000 ফুট অর্থাৎ 15 কিলোমিটারের বেশি উপর দিয়ে এই বিমান উঠতে পারে। এটা অনেক বড় একটি ব্যাপার। বন্ধুরা, গতকাল যে বিমান দুর্ঘটনা ঘটেছে, কেন ঘটলো এটা এখনো পরিষ্কার নয়। এটা সম্পর্কে এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে, কমিশন গঠন হয়েছে। তবে বিমান দুর্ঘটনার পরপরই সমস্ত ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। এখানে একটা বিষয় খুব স্পষ্ট, নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়ন করা হচ্ছিল। এই বিমান তৈরি করা হয়েছে 1950 সালে। এখন কেন নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়ন? কি পরীক্ষা নিরীক্ষা চলছে? তার মধ্যে কি পরীক্ষা নিরীক্ষা আছে? বাস্তবতা হচ্ছে মার্কিন বাহিনী তাদের বিমান, জাহাজ সমস্ত কিছু আপডেট ও আপগ্রেড করে এই বিমানের রাডার সিস্টেম আধুনিকায়ন করা হচ্ছিল। তার মানে আমার ধারণা এই যে ইরানের সাথে যে যুদ্ধ হয়ে গেল আমেরিকার, সেই যুদ্ধে বি-52 বিমান ব্যবহার করা হয়েছে। সেখানে কোনো না কোনো ত্রুটি বা দুর্বলতা ধরা পড়েছে। সেই দুর্বলতা কাটানোর জন্য হয়তো নতুন করে আপগ্রেড করা হচ্ছিল। মজার ব্যাপার হচ্ছে সেই আপগ্রেড গুলো ঠিক মতো কাজ করে কি না তা পরীক্ষা করতে গিয়েই এই বিমানটা বিধ্বস্ত হয়েছিল। তার মানে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে আমেরিকার বি-52 বোমার বিমানের আধুনিকায়নের কাজ আপাতত ব্যর্থ হলো। যে প্রযুক্তি দিয়ে যেভাবে কাজটা করা হচ্ছিল সেটা কার্যকর ছিল না, এটা সফল হয়নি। এখন নতুন করে আবার ভাবতে হবে, আবার আপগ্রেডেশন কাজ করতে হবে, করার পরে আবার পরীক্ষা করতে হবে, তারপরে ব্যবহারের প্রশ্ন আসবে, তার আগে নয়। তার মানে মার্কিন বিমান বাহিনীর জন্য এটা আপাতত বড় একটা ধাক্কা। এবং 8 জন নিহত হওয়ার ঘটনা, এটা কোনো সাধারণ ব্যাপার না বন্ধু। এই বিমান যেহেতু বোয়িং কোম্পানির, তারাও আপাতত বড় একটা ধাক্কার মুখে পড়ল। আমি আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, এই বিমান কাতারে, তুরস্কে, ইসরায়েলে, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে, সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা বিমানবন্দরে এবং কুয়েতের আলী আল সালেম এয়ারবেজে মোতায়েন করা ছিল। ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় এই সমস্ত বিমান ব্যবহার করা হয়েছিল। ব্যবহার করতে গিয়ে সম্ভবত কিছু ত্রুটি, বিচ্যুতি বা দুর্বলতা ধরা পড়েছিল। এই দুর্বলতাগুলো কাটানোর জন্য হয়তো যুদ্ধ পরবর্তী সময়ে আপগ্রেডেশনের কাজটা করা হচ্ছিল। অথবা এমনও হতে পারে আমেরিকার হাতে আরো বড় পরিকল্পনা ছিল। আপাতত ইরানের সাথে চুক্তি করে ইরানকে স্থিতিশীল
ও ঠান্ডা রেখে ভেতরে নতুন কোনো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে, যার কারণে এই বিমান আপগ্রেশনের প্রয়োজন হয়েছে। এই কাজ করতে গিয়ে তারা আপাতত আটকে গিয়েছে। মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে এই বিমান এখনো মোতায়েন আছে, সব সরিয়ে নেওয়া হয়নি। ইরানের সাথে আমেরিকার যে চুক্তি হয়েছে তাতে ইরানের আশেপাশের সমস্ত মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার কথা। সেই চুক্তি যেহেতু এখনো আনুষ্ঠানিক সই করা হয়নি, শুক্রবার অর্থাৎ 19 জুন 2026 তারিখ সুইজারল্যান্ডের জেনেভা শহরে সই হবে। আজকে আমরা এই ভিডিও করেছি 16 জুন 2026, সুতরাং আর বেশ বাকি নেই। 17, 18, 19 তারিখ শুক্রবারে এই সই করা হবে চুক্তিটি। তো দেখা যাক তারপরে কখন কিভাবে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া হয়। যাই হোক দর্শক, এখন আমি হরমুজ প্রণালী প্রসঙ্গে চলে আসি। হরমুজ প্রণালী দিয়ে ইরান 3টি তেল ট্যাঙ্কার পাঠিয়েছে আন্তর্জাতিক পানি সীমানায়। সম্ভবত সেগুলো সিঙ্গাপুর অথবা চীনের দিকে যাচ্ছে। সিঙ্গাপুরের দিকে গেলেও সেই জাহাজ থেকে তেল সাধারণত চীনে নেওয়া হয়। এখন যেহেতু নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, সেক্ষেত্রে এই জাহাজ সম্ভবত সরাসরি চীনের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। কোথায় যাচ্ছে? ইরানের প্রেস টিভি খবরটি পরিষ্কার করেনি, তবে তারা বলেছে 3টি তেলের জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়ে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। মার্কিন বাহিনী কোনো রকম বাধা দেয়নি, কারণ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে হরমুজ প্রণালী এলাকায় আমেরিকা যে নৌ অবরোধ শুরু করেছিল সেটা তুলে নেওয়া হয়েছে। তাহলে ধরে নেওয়া যাচ্ছে হরমুজ প্রণালী এখন আপাতত মুক্ত। আবার দুটো কার্গো জাহাজ জরুরি পণ্য নিয়ে ইরানের পানি সীমায় ঢুকেছে, অর্থাৎ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর দিয়ে ইরানের বন্দরে গেছে। কোন বন্দরে গেছে সেটা বলা হয়নি, তবে বলা হয়েছে দুটো কার্গো জাহাজ ইরানের বন্দরে ভিড়েছে। তো আপনারাও এ থেকে বুঝতে পারছি আমরা আপাতত শান্তি সুবাতাস বইছে। যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি যেটা চূড়ান্তভাবে হতে যাচ্ছে সেটা আপাতত ডিজিটালি সই হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সই করা হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ডিজিটাল কি? ডিজিটাল এমন একটা মাধ্যম যা অনলাইনে সিগনেচার করা হয়, সই করা হয়। এরপরে আমরা ধরে নিতে পারি মধ্যপ্রাচ্যে যারা বা সারা বিশ্বে আপাতত একটা স্থিতিশীল ও শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে, যুদ্ধ আর থাকবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন দক্ষিণ লেবাননে ইসরায়েলের যে সেনা মোতায়েন করা হয়েছে সেই সেনা সেখানে থাকবে, সেখান থেকে প্রত্যাহার করা হবে না। অথচ যুদ্ধবিরতি চুক্তি বা ইরান আমেরিকার সমঝোতায় সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ মানেই লেবাননের সীমানা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়ার প্রশ্ন। তা যদি না করে তাহলে কি হতে পারে? ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে এই চুক্তি যদি ইসরায়েল না মানে তাহলে ইরান তার মতো করে ব্যবস্থা নেবে। ইরান আর ইসরায়েলকে ছেড়ে দেবে না, চুক্তির তোয়াক্কা করবে না ইরান। সেক্ষেত্রে ইসরায়েল এই চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে কি করবে না সেটা এখন দেখার বিষয়। এই বিষয়টা আমেরিকার জন্য বাড়তি একটা চাপ, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য বাড়তি চাপ। দেখা যাক তারা কি করে। তবে জেডি ভ্যান্স বা ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে তারা অবশ্যই ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে, সৃষ্টি না করার উপায় নেই। কারণ এই চুক্তিটা আমেরিকার জন্য খুব বেশি প্রয়োজন। ইরানের জন্য যতটা প্রয়োজন তার চেয়ে বেশি আমেরিকার জন্য প্রয়োজন। ইরান চুক্তির জন্য মরিয়া ছিল না, চুক্তির জন্য মরিয়া ছিল আমেরিকা। এমনকি চুক্তি না করলে ইরানের উপর বোমা মারা হবে, এই ধরনের হুমকি দামকি দেওয়া পর্যন্ত হয়েছে। তাতেও ইরান চুক্তির জন্য আগ্রহ প্রকাশ করেনি। তার মানে চুক্তিটা তাদের জন্য কতটা প্রয়োজন ছিল সেটা এই কথা থেকেই বোঝা যাচ্ছে।
আমরা কাউকে হুমকি দেই যখন, সেটা আসলে আমাদের প্রয়োজন বেশি। আমি যদি কাউকে হুমকি দিই, এর মানে হতে পারে আমার বেশি প্রয়োজন। সুতরাং যেহেতু আমেরিকা বারবার চুক্তির জন্য হুমকি দিয়েছে, বোমা মারে সভ্যতা ধ্বংস করে দেবে, এর মানে আমেরিকার ওই চুক্তিটা বেশি প্রয়োজন ছিল, এটাই প্রমাণ করে। কিন্তু ইরান কোনো হুমকির কাছে মাথা নত করার জাতি নয়। তারা একটা শক্তিশালী জাতি, ঐতিহ্যবাহী জাতি, তারা মাথা নত করেনি। তবে আন্তর্জাতিক সমাজের দিকে তাকিয়ে এবং নিজেদের প্রয়োজনের কথা ভেবে তারা ভেবেছে যুদ্ধ করাটাই শেষ কথা না, চুক্তি করে যদি ইরানের বেশি স্বার্থ আদায় করা যায় তাহলে মন্দ কিসের। আর এই চুক্তি আলোচনা তো যুদ্ধের আগে থেকেই চলছিল। বন্ধুরা, তো আমি আপনাদেরকে সর্বশেষ যে তথ্যটা জানিয়ে আজকের ভিডিও শেষ করতে চাচ্ছি, সেটি হচ্ছে ডিজিটাল যে চুক্তিতে সই করা হয়েছে তাতে আমেরিকার পক্ষে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আর ইরানের পক্ষে সই করেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার এবং আলোচক দলের প্রধান বাকের কালিবাফ। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আলোচনা শেষ করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে চুক্তিটা হলো, ইসরায়েল কিন্তু এখনো অনেকটাই একগুঁয়ে অবস্থানে। তারা কি আসলে এই চুক্তিটা বাস্তবায়ন হতে দেবে? কি মনে হয় আপনাদের? আর যদি ইসরায়েল এই চুক্তি বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমেরিকা কি ইসরায়েলের বাধ্য করবে এই চুক্তিটা মানতে? যদি তা না করে, তাহলে এই চুক্তির ভবিষ্যৎ কি হতে পারে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও এই ভিডিওগুলো আপলোড করা হয়। আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে অন্য কোনো আলোচনায়, অন্য কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।